আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের গণিত বইয়ের মডেল টেস্ট নিয়ে। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে লেকচার গাইডের বেশ কয়েকটি পর্ব বা বেশ কয়েকটি মডেল নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা করেছিলাম তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল টেস্ট প্রশ্ন সমাধান করার। তো পর্ব একে আমরা মডেল টেস্ট 1 এর অর্থাৎ পাঞ্জেরি গাইডের মডেল টেস্ট 1 এ আমি ক থেকে উ পর্যন্ত মোট 5টি প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি মূলত তোমাদের মডেল টেস্ট 1 এর সংক্ষিপ্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্নগুলো প্রথম দেখে নিব, তারপরে আমরা সেগুলোর উত্তর কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা মূলত আলোচনা করতেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, তাই না? দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের মূলত হয়েছিল ক থেকে ও পর্যন্ত এক পর্বে, অর্থাৎ পর্ব একে। আজকে আমরা শুরু করব চ থেকে ড পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছে। দেখো, তোমাদের চ নম্বর প্রশ্ন হচ্ছে একটি চিত্র দেওয়া রয়েছে, বলা হয়েছে এক্স এর মান কত, যেটা আমরা উত্তর পত্রে দেখবো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, পরিসীমা যদি 160 হয় তাহলে ক্ষেত্রফল কত বের করতে বলা হয়েছে। জ নম্বর হচ্ছে কে, 0 বিন্দু ও কে ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয়, তবে কে এর মান নির্ণয় করো। তো ঝ নম্বর হচ্ছে 9% হারে 2,000 টাকা 10 বছরের মুনাফা এবং 8% হারে 5,000 টাকা কত বছরের মুনাফা সমান হবে। ইয় নম্বর প্রশ্ন হচ্ছে এবিসিডি চতুর্ভুজের 4টি শীর্ষকোণ যথাক্রমে 2x + 10 ডিগ্রি, 3x + 2y ও 3x, 3y ও 2y। x এর কোন মানটি চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজে পরিণত করবে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে কোন গণসংখ্যা নিবেশন মধ্যক শ্রেণী যদি 20 থেকে 25, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12, মধ্যক এবং ক্রমযুক্ত গণসংখ্যা যদি 30 হয়, তাহলে মোট গণসংখ্যা যদি 60 হয়, তাহলে শ্রেণী ব্যবধান যদি 6 হয় তাহলে মধ্যক কত। তো এটা আমরা সূত্র দিয়ে ব্যবহার করবো আর কি। 9 নম্বর হচ্ছে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং আরেকটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটা ভাগ করতে বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে 3% মুনাফা হারে 8,000 টাকা 3 বছরে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত হবে সেটি বের করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে চলো এগুলোর উত্তর দেখে নিই। আমার প্রশ্নে বলা একটি চিত্র দেওয়া ছিল, দেখো চিত্রটা দেখো, ও কেন্দ্র একটা বিশিষ্ট বৃত্ত, যেখানে দেখো যে বিডি চাপের উপরে বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিসিডি হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তস্থ কোণ দেওয়া আছে 105 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণটা হচ্ছে x ডিগ্রি, এবং এখানে বলা হয়েছে চিত্রের x কোণের মান নির্ণয় করো। তাই এর সমাধানটা এভাবে করতে পারি যে বিএডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে 105 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে, দেখো দেওয়া রয়েছে বিএডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে, তো দেওয়া আছে বিএডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে 105 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে 360 - x। কেন হলো দেখো, এটা পুরাটাই একটা বৃত্ত ছিল, আমরা জানি বৃত্তটা কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়, যার মধ্যে এতটুকু দেওয়া আছে মাত্র x। তাহলে আমি যদি এই কোণটা আমি যদি বের করি, এই কোণটা এই চাপের উপর দণ্ডায়মান কিন্তু, তাহলে এই কোণের ভ্যালুটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের x বাদ দিতে হবে, অর্থাৎ 360 থেকে যদি আমি x বাদ দিই তাহলে মূলত এই যে কোণটা চলে আসবে, তাই না? তো আমরা মূলত এটাই করেছি। দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে 360 - x, তাহলে শর্ত মতে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 360 - x আর বৃত্তস্থ কোণ হচ্ছে কত, 105, আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা সূত্র, তার জন্য 2 ব্যবহার করেছি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, 2 × 105 করলে আসবে 210। এখানে দেখো, এখানে যদি x কে আমি রাখে দেই, এখানে দেখো x কে রাখে দিলাম, তাহলে এখানে 360 ছিল, এ পাশে আসা কি হয়ে যাবে, -360 হয়ে যাবে। তাহলে এখানে দেখো -360 আবার মাইনাস তাহলে দেখো এখানে যদি আমি যদি x কে পার করে দিই তাহলে এখানে হচ্ছে -x হিসেবে +x হয়ে যাবে, আর এখানে ছিল 210 আর 210টা এখানে প্লাস ছিল যে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 360 রাখলাম, তাহলে x টা এই পাশে থাকতেছে, x রাখলাম 360, এই যে 210 ছিল এটা এই পাশে ঢুকে যায় মাইনাস হয়ে যাবে। তাহলে 360 থেকে 210 যদি বাদ দাও তাহলে x এর ভ্যালু আসবে 150 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী যে 6 নম্বর প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ এবং পরিসীমা হচ্ছে 160 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য ছিল এটা হবে প্রস্থের কয় গুণ, 4 গুণ, তাহলে হচ্ছে 4x সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ছিল 2 রাখলাম, ইন্টু ছিল ইন্টু রাখলাম, দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 4x রাখলাম, তাহলে এখানে দেখো 2 ছিল 2 রাখলাম, এখানে হচ্ছে 4x আর x মূল্য 5x,
তাহলে 5x এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10x, এই 10x হয়ে গেছে 10x। তাহলে প্রশ্ন মতে দেওয়া ছিল যে পরিসীমা হচ্ছে কত 160, তাহলে পরিসীমা হচ্ছে 10x আর এটা সমান ছিল 160। এখান থেকে আমি যদি x এর মানটা বের করি তাহলে x ইকুয়াল টু হবে 160/10, এটাকে ডিভাইড করলে x এর ভ্যালু আসবে 16। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এখন আমাদের প্রস্থ লাগবে এবং কি লাগবে দৈর্ঘ্য, ক্ষেত্রফল লাগবে। আর ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে। তো মূলত আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নিই। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে, আমরা যদি এখন বের করি তাহলে 4x, কারণ আমরা জানি যে x গুণন 4, তাহলে এখানে 4 ছিল এবং এখানে x, তাহলে 16 4 গুণ করলে আমাদের আসবে এটা মূলত 64। তার আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 64, এটা আসবে 1024 এত বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা জনক প্রশ্ন দেখে নিই। দেখো জনক প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, সুতরাং এটি তোমরা মনোযোগ দিয়ে সলভ করে যাবে। দেখো দেওয়া আছে k, 0 বিন্দুগামী এবং k ঢাল বিশিষ্ট সরল রেখা সমীকরণ k এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তবে k এর মানও নির্ণয় করতে বলা হয়েছে। ভালো কথা। দেখো এর উত্তরটা আমি লিখতে পারি যে k, 0 বিন্দুগামী এবং k ঢাল বিশিষ্ট রেখা সমীকরণ হচ্ছে, আমরা জানি যে y - y1 = m × x - x1, ওখান থেকে আমরা মূলত লিখবো। তাহলে দেখো y এটাকে আমরা কনসিডার করব কি, এটাকে আমরা কনসিডার করব মূলত x1, এটাকে আমরা কনসিডার করব y1 দিয়ে। তাহলে y - y1 হচ্ছে 0, এখানে 0 ব্যবহার করেছি এবং m এর মান হচ্ছে ঢাল হচ্ছে কি, k রাখলাম। x - x1, এই যে x1 হচ্ছে k, এখানে k ব্যবহার করেছি। এখানে আমি সাইড নোট লিখে দিয়েছি কোথা থেকে পাইছি। আমরা জানি y - y1 = m × x - x1, এখান থেকে ব্যবহার করেছি। এখান থেকে আমি যদি y এর মানটাকে রেখে দিই তাহলে দেখো y থেকে 0 গেলে y থাকে, y রাখলাম। এখানে দেখো এখানে k ছিল, k রাখলাম। এখানে x - k ছিল, এখানে x - k রাখলাম। এটাকে 1 নং সমীকরণ বানিয়ে দিলাম। দেখো এবার এই যে সমীকরণটা একটা বিন্দু দিয়ে যায় না, 5,6 বিন্দু দিয়ে যায়, তাহলে মূলত আমরা এখানে x এর জায়গায় x এর মান এবং y এর জায়গায় y এর মানটা ব্যবহার করব। অর্থাৎ এটাকে এখন আমরা x, এটাকে আমরা এখন y কনসিডার করব এবং এটা হচ্ছে এই বিন্দুগামী হবে আর কি। দেখো তাহলে এটা যদি বিন্দুগামী হয় তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে y এর জায়গায় আমরা এখানে y এর মান 6 ব্যবহার করলাম, k ছিল, k রাখলাম। এখানে দেখো x এর জায়গায় আমরা এখন 5 ব্যবহার করলাম, যে 5, এখানে k ছিল, k রাখলাম। তাহলে এখান থেকে দেখো এখানে k, এখানে 6 ছিল, এখানে 6 রাখলাম। এখানে আমরা থাকতেছিল k, তাহলে k এর সাথে 5 গুণ করলে 5k হবে এবং k আর k গুণ করলে k স্কয়ার হবে, সাথে একটা মাইনাস ছিল, মাইনাস রাখলাম। এখন দেখো আমরা যদি এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই 6কে এদিক পার করে দিলাম, তাহলে +6 দিক দিয়ে -6 হয়ে যাবে। অথবা আমরা এটা করতে পারি, এদেরকে এই পাশে নিয়ে আসতে পারি, যে কোনো একটা করলেই হবে। এখানে 6 ছিল, এখানে 6 রাখলাম। এদেরকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে -k² এসে +k² হবে এবং +5k এদিকে এসে -5k হয়ে যাবে। এখন আমরা যদি উৎপাদক করি অর্থাৎ -5কে যদি ভাঙে ফেলি তাহলে এখানে k² ছিল, k² রাখলাম। এখানে আমরা লিখতে পারি যে 6, তো তাহলে 3 দুগুণে 6, তাহলে -2k আবার -3k লিখতে পারি। এখানে +6 ছিল, +6 রাখলাম। আশা করি তোমরা উৎপাদক সবাই করতে পারো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা k কমন নিই তাহলে এখানে k কমন নিলে থাকে k - 2, আর চিহ্ন সহ সংখ্যা কমন -3 কমন নিলে থাকবে k - 2 = দিক 0, 0 ছিল 0 রাখলাম। এখন দেখো বাইরে থাকতেছে k - 2, এই যে k - 2 একটা লিখলাম এবং ভিতরে থাকতেছিল আমাদেরকে k - 3, এই যে k - 3 = 0 ছিল 0 রাখলাম। তো এখন আমরা মূলত k যখন k - 2 = 0 দেখলে এখানে -2 দিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে k একবার 2 আসবে। এবং আমি যদি এটা নিয়ে কাজ করি k - 3 = 0, তাহলে এখান থেকে যদি k 3 কে পার করে দিই তাহলে k আসবে 3। তাহলে k এর ভ্যালু মূলত দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নির্ণয় সমীকরণটা আমরা এখন k এর জায়গায় বসিয়ে দেব আর কি, k এর মানটা। তাহলে নির্ণয় সমীকরণটা আমরা পেয়েছিলাম y = k × x - k, তাই না? তো দেখো প্রথমত আমরা এখানে দুইটা সমীকরণ পাবো। তাহলে এই সমীকরণটাতে k এর মান যদি বসাই, আমাদের মূলত বলা হয়েছে k এর মান কত, তাই না? তাহলে আমরা এখানে অ্যান্সার রাখতে পারি। তাহলে k এর মান হচ্ছে 2 অথবা 3, যে কোনো একটা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো ঝর্ণা প্রশ্ন সমাধান করেই। দেখো ঝর্ণা প্রশ্ন হচ্ছে 9% হারে 2000 টাকা এবং 10 বছরের মুনাফা এবং 8% হারে 5000 টাকা কত বছরের মুনাফা সমান হবে? আমরা জানি মুনাফা হচ্ছে, যদি সরল মুনাফা বের করি তাহলে = PRN, তাই না? ওই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে 9% হারে 2000 টাকা 10 বছরের মুনাফা হচ্ছে = PRN। দেখো p এর জায়গায় আসল অর্থাৎ 20,000 অর্থাৎ 2000 এবং এখানে বছর n এর মান হচ্ছে বসিয়ে দিলাম 10 বছর। মুনাফার হার 9 ছিল, পার্সেন্ট সরাতে গেলে 100 দ্বারা ডিভাইড করলাম। এটা যদি গোটা ক্যালকুলেটর বসিয়ে দাও এটা আসবে 1800 এত টাকা। তাহলে এখন আমরা ধরি n বছরে 8% হারে 5000 টাকা মুনাফা হবে 1800 টাকা, কারণ আমরা বের করলাম। তো এখান থেকে আমরা মূলত n এর মান বের করব। তাহলে দেখো n বছর, n তো জানি না, তাহলে n এর জায়গায় n রাখলাম। মুনাফার হার 8%, পার্সেন্ট সরাতে গেলে 100 দ্বারা ডিভাইড করলাম। আসলে এবার 5000, এই যে 5000 বসিয়ে দিলাম এবং এত টাকা মুনাফা পাবে 800 টাকা। তাহলে এই 1800 টাকা, তাহলে 1800 টাকা বসালাম। এখান থেকে আমরা n এর মানটা বের করে নেব। তাহলে দেখো এখানে থাকতেছে মূলত n। তার আগে দেখো এখানে হচ্ছে 100টা কি অবস্থায় ভাগ, এদিকে গুণ হয়ে যাবে না? তাহলে এই যে 100টা এদিকে গুণ হয়ে গেল, তাহলে 1800 × 100,
এই যে 1800 গুণন 100। এবার দেখো এখানে থাকতেছে কি যে 5000 গুণন 8 সাথে একটা এন, এন এর সাথে 5000 গুণন 8টা কি অবস্থায়, গুণ অবস্থায় না, এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 5000 গুণন 8 এখানে গুণ ছিল, দিকে ভাগ হয়ে গেছে। তো এটা যদি গোটা ক্যালকুলেটর বসিয়ে দাও তাহলে এটা মানে 0 কাটে ক্যালকুলেটর যদি বসিয়ে দাও এন ইকুয়াল আসবে 4.5। তাহলে আমরা লিখতে পারি 4.5 বছর অর্থাৎ 4.5 বছর বা প্রায় মোটামুটি 4 বছর 6 মাসের সময় লাগবে আর কি, যদি ওই এত পার্সেন্ট হারে যদি রাখে আর কি, বুঝছো। চলো পরবর্তী ইয় নম্বর প্রশ্ন সমাধান করি। দেখো ইয় নম্বর প্রশ্ন হচ্ছে এবিসিডি চতুর্ভুজের 4টি শীর্ষকোণ যথাক্রমে 2x + tan ডিগ্রি, 3x, তারপর হচ্ছে 3y, তারপর হচ্ছে 2y হলে x এর কোন মানটি চতুর্ভুজকে বৃহত্তম চতুর্ভুজে পরিণত করবে, অর্থাৎ বড় চতুর্ভুজে পরিণত করবে। দেখো এর উত্তরটা আমরা লিখতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে 2x + tan ডিগ্রি + 3y ডিগ্রি, এটা যোগফল হবে মূলত 180 ডিগ্রি। কারণ আমরা জানি চতুর্ভুজের যে কোনো বিপরীত দুটি কোণের সমষ্টি মূলত দুই সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ যাই বলেন 180 হলো। এখান থেকে যদি আমরা ওয়াইটাকে কাউন্ট করি তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি আমরা বের করি তাহলে এখানে দেখো 2x - tan এদিকে পার করে দিতে হবে, তাই না। তাহলে দেখো এইটাকে 2x - tan কে পার করলাম, তাহলে এখানে 180 থাকলো, এখানে প্লাসটা -2x হবে, এখানে +10টা -10 হবে। তাহলে দেখো 180 থেকে যদি আমরা -10 বাদ দিই তাহলে এটা থাকবে 170, সাথে থাকবে 2x রাখলাম। এবার দেখো তাহলে y এখানে থাকবে 3y, তাহলে এখানে যদি এখানে y এর মান বের করি তাহলে 3টা এখানে কি অবস্থায়, গুণ অবস্থায় যে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে ভাগ হয়ে গেল আর কি, এটা এখানে সমকোণ বৃদ্ধি করলাম বা বাড়াইলাম। দেখো এবার দেখা যায় যে বাকি যে কোণটা ছিল অর্থাৎ বিপরীত দুইটা কোণ ছিল না, আর দুইটা কোণ ছিল না, অর্থাৎ 3x আর 2x এদের যোগফল হবে 180 হবে, কারণ আমরা জানি চতুর্ভুজের যে কোনো বিপরীত দুটি কোণের সমষ্টি কত হয়, এক সরল কোণ বা 180 ডিগ্রি হয়, তাই না। দেখো এখন দেখো এখানে থাকতেছে আপনার 3x রাখলাম, এখান থেকে মূলত আমরা y এর মানটা বের করবো, তাই না। তাহলে 3x কে পার করে দিতে হবে, তাহলে 3xটা প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 - 3x। এখান থেকে y এর মানটা বের করতে গেলে আমাদের 2টা এখানে y এর সাথে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 180 - 3x / 2 y = 2। তো এখান থেকে আমরা যদি আরেকটু কাজ করি, দেখো যে এখান থেকে যদি আমরা কাজ করি যে y এর মান দেওয়া ছিল, y এর মান কত আমরা বের করছিলাম প্রথমে, দেখো তো y এর মান ছিল 170 - 2x / 3, তাহলে এই y এর জায়গায় আমি y এর মানটা ব্যবহার করেছি, এই যে মানটা, তাই অর্থাৎ এই যে y এর মান হচ্ছে 170 - 2x/3, এই যে 170 - 2x/3 y এর জায়গায় বসিয়ে দিলাম কিন্তু। দেখো আর এখানে ছিল যা ছিল তাই, অর্থাৎ এখানে ছিল 180 - 3x/2, 180 - 3x/2 ছিল রাখলাম। এখন আমাদের যেভাবে হোক অপনয়ন আরগুণ যে কোনো প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদেরকে x এর মানটা বের করতে হবে, এই তো টার্গেট, তাই না। দেখো এখন আমরা যদি এটাকে আর গুণ করে দিই অর্থাৎ বজ্রগুণ করে দিই, এটা দ্বারা এটা গুণ করে দিই, দেখো এটা যদি গুণ করে দিই তাহলে 2 এর সাথে 170 গুণ করলে আসবে 340, মাইনাস ছিল মাইনাস রাখলাম। এবার 2 এর সাথে যদি 2 গুণ করো 2 দুগুণে 4, সাথে একটা x ছিল x রাখলাম, ইকুয়ালের জায়গায় ইকুয়াল বসিয়ে দিলাম। এবার এটা গুণ, এই যে কোন একটা গুণ, তাহলে 180 গুণন 3 করলে আসবে 540, মাইনাস ছিল মাইনাস রাখলাম। এবার 3 এখানে 3 3 3 9, সাথে একটা ছিল x রাখলাম। এখন আমরা যদি x গুলো এক পাশ করি, সংখ্যাগুলো এক পাশ করি, দেখো এই যে 340 ছিল এবং এখানে ছিল 500 কত 540, তাহলে এই 340 আর 540 যদি এক পাশে নিয়ে আসি, অথবা তুমি যদি এটাকে নিয়ে আসো, এটাকে 340কে যদি পাশে নিয়ে আসো, তাহলে এখানে থাকতেছে 540 - 340, তাহলে 540 থেকে 340 বাদ দিলে থাকবে কত 200। তো এখন এই যে 9x ছিল না, এই 9x যদি পাশে পার করে দাও তাহলে এখানে থাকতেছে আপনার -4x, আর এই মাইনাসটা যে +5x হবে, +9x হবে, তাহলে +9x থেকে যদি 4x বাদ দাও থাকবে +5x, এখানে থাকলো +5x। আমাদের লাগবে x এর মান, তাহলে এখানে x এর মান যদি আমি বের করি তাহলে x = কত হবে বলেন তো, 200 / 5, তাহলে 5 কে 200 দ্বারা ডিভাইড করলে আসবে 40 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা খুবই মজা, তাই না। আচ্ছা চলো এবার আমরা ট নাম্বার প্রশ্ন দেখে নিই। দেখো ট নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে কোন গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যক শ্রেণী হচ্ছে 20 থেকে 25, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, মধ্যক শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 30, এবং মোট যে গণসংখ্যা রয়েছিল n এর ভ্যালু সেটা হচ্ছে 60। শ্রেণী ব্যবধান যদি 6 হয় তাহলে মধ্যক নির্ণয় করো, এটা আমাদের সূত্রের সাথে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এর উত্তরটা আমি লিখতে পারি যে এখানে মধ্যক শ্রেণীর যোজিত গণসংখ্যা দেওয়া আছে 30, তাহলে আমরা লিখতে পারি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm = 12, এবং মধ্যক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যা fc = কত হবে, 30 থেকে 12 বাদ দিতে হবে, তাহলে 30 - 12 যেটা করলে আসবে 18। তাহলে আমাদের fm আছে fc আছে, আমরা জানি মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে l প্লাস আমরা জানি মধ্যক নির্ণয় সূত্র l প্লাস n/2 মাইনাস fc * h ভাগ fm। তাহলে n/2 n দেওয়া ছিল কত বলেন তো, n ছিল 60, তাহলে n এর জায়গায় আমি এখানে 60 ব্যবহার করেছি, /2 ছিল /2 রাখলাম। এখানে l এর মান দেওয়া ছিল, দেখো l এর মান ছিল কত, লিডার মানে প্রথমে যেটা আছে আর কি, এটা হচ্ছে 20, এই যে 20, এটাকে মূলত l এর মান বলা হয় আর কি। হ্যাঁ
তাহলে হচ্ছে 20 ছিল 20 রাখলাম, প্লাস ছিল প্লাস রাখলাম, এন এর মান হচ্ছে 60/2, মাইনাস ছিল মাইনাস, এফসি হচ্ছে 18 রাখলাম। এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, ও এইচ ছিল, এইচ হচ্ছে 6 এবং এফএম ছিল 12 রাখলাম। এটা যদি ঘরে ক্যালকুলেটর বসিয়ে দাও, অর্থাৎ 60/2 করলে আসবে 30 থেকে 18 বাদ 18, এটার সাথে আবার এই ফলাফলের সাথে আবার 20 যোগ করে দিবা, এটা গুণ করে দিবা, এটা আসবে 26 মোটামুটি করলে ক্যালকুলেটর বসিয়ে দিবা, চলে আসবে। তো দেখো টয়ের ভ্যালুটা আসছে, ট নাম্বারের ভ্যালুটা আসছে 26, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা ঠ নাম্বার অপশন দেখে নিই। দেখো ঠ নাম্বার একটা বাইনারি সংখ্যা দেওয়া রয়েছে আর একটা বাইনারি সংখ্যা দেওয়া রয়েছে, এটাকে ভাগ করতে বলা হয়েছে। তো আমরা জানি বাইনারি সংখ্যাকে বাইনারি সংখ্যা দ্বারা ভাগ করতে গেলে কি করতে হয়, বড়কে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে দেখো হ্যাঁ, তাহলে এখানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতেছি। প্রথমে যা ছিল তাই এখানে বসে ব্যবহার করলাম, এখানে একবার দিলাম। হ্যাঁ, তো এখান থেকে যদি 0 মিলেছে 0, আশা করি জানো এগুলা। 1 থেকে যদি 0 চলে যায় 1 থাকবে, এদিকে 0, এগুলো সবগুলো মিলেছে 0। আর এখান থেকে দেখো, এখান থেকে আমি জয়টা 0 নামাবো, দেখো এখানে 10 নামতেছে কিন্তু আরো 0 নামতেছে। এখানে জয়টা 0 নামাবো, ঠিক ততগুলো এখানে 0 নেবো। দেখো আমি 2টা 0 প্রথমে নামাইছি, এখানে 2টা 0 ব্যবহার করেছি। ঠিক আছে, দেখো আবার 1000 কে 1000 নিলাম, 1000 কে 1000 নিলাম, দেখো 0 0 মিলেছে 0 0 0 মিলেছে 0, 1 মিলেছে 0 ইকুয়াল টু 0। তাহলে মূলত ভাগফল হচ্ছে 1001, বুঝছো? তাহলে এটা ভাগ করলে আমরা ফলাফল পাবো 1001 বাইনারি এবং ভাগশেষ 0, তাই না? তাহলে লিখতে হবে ভাগফল হচ্ছে 1001 এবং ভাগশেষ হচ্ছে শুধু 2। আর যেহেতু এটা বাইনারিতেই, তার জন্য বেসগুলো বাইনারি দিবা, অবশ্যই দিবা, নাহলে কাটে দিতে পারে স্যার, বুঝছো? আচ্ছা চলো এবার আমরা লাস্ট যে প্রশ্ন, ড নাম্বার প্রশ্ন সমাধান করি। দেখো ড নাম্বার প্রশ্ন বলা হয়েছে 3% মুনাফা হারে 8000 টাকা, 3 বছরের 4 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত? ঠিক আছে, 4 মাস অন্তর বছরের 1 মুনাফা হবে কত? 3 বার, তাই না? তাহলে 3 বছরের মুনাফা হবে কত? প্রায় 9 বার, কারণ 4 মাস অন্তর অন্তর কবে পাবে, মানে 3 মাস পর পর আর কি যাবে আর কি। তাহলে 3 মাসে, অর্থাৎ 1 মাসে 3 মাস অন্তর অন্তর আর কি। তাহলে 3 বছরের জন্য 3 3 9 বার, 9 বার কিস্তি দিবে, অর্থাৎ 9 বার মুনাফা দিবে। আর সময়কাল কয় বছর? 9 বছর মোটামুটি। তাহলে মুনাফার হার দেওয়া ছিল কত? প্রায়